ইয়েস স্যার, ইয়েস, আমি অফিসেই আছি। হ্যাঁ, ওকে ইন্টারোগেট করতেই যাচ্ছি। হ্যাঁ, আমি জানি ও ক্রিমিনাল হয়তো নয়, কিন্তু ক্রিমিনাল তো মায়ের পেট থেকে জন্মায় না। বাধ্যতা, অবস্থা, লোভ ক্রিমিনাল তৈরি করে। দেখি কোন কারণে ক্রিমিনাল হয়েছে। এখন এই কেসটা সিআইডির নয়, ক্রাইম ব্রাঞ্চের হাতে দেওয়া হয়েছে। নিজের সপক্ষে কিছু বলতে চাও তুমি? আমি ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজীব। অনেক কথা শুনেছি তোমার ব্যাপারে, কিন্তু ভাবিনি যে এই অবস্থায় তোমার সাথে দেখা হবে। আমিও আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি স্যার। শুনেছি আপনি খুব কড়া অফিসার। তাহলে তো তুমি সব জানোই। আমার কাছ থেকে তুমি কোনো প্রত্যাশা রেখো না। আইন সবার জন্য সমান হয় স্যার। যদি আমি অপরাধ করে থাকি তাহলে আমি ততটাই শাস্তি পাবো যে একজন অপরাধী পায়। বিক্রান্তকে কেন মেরেছো তুমি? ওকে ওকে মারার কোনো কারণ ছিল না আমার কাছে। আচ্ছা, তাহলে তুমি গুলি চালালে কেন? জানি না, হঠাৎ চালিয়ে ফেললাম। চালিয়ে ফেললে? চালিয়ে ফেললে মানে? ট্রিগারে আঙুল রেখে ট্রিগার টিপেছো, তাই না? আমি শুধু ওকে ভয় দেখাচ্ছিলাম। ভয় দেখাচ্ছিলে? কিন্তু তুমি ওখানে গিয়েছিলে কি করতে? পুলিশ তো ওকে কোর্টে নিয়ে যাচ্ছিল। আমি কেন ওখানে গিয়েছিলাম তার কারণ জানার জন্য স্যার। বিক্রান্ত আর আমার ইতিহাস জানতে হবে। অনেক বছর ধরে আমাদের মধ্যে শত্রুতা চলছিল। অনেকবার চেষ্টা করে ওকে ধরতে পারিনি, কিন্তু এইবার আমি ওকে ধরে ফেলেছিলাম। মাল এনেছো? হ্যাঁ, আপনি যতটা বলেছিলেন তাই এনেছি। গুড। পরের কনসাইনমেন্ট সামনের মাসের 5 তারিখে। ঠিক আছে, কিন্তু টাকা? গাড়িতে আছে। কি ব্যাপার, এত ঘাম বেরোচ্ছে কেন? ঘাম কই না তো। যে স্কুলে তোর অ্যাডমিশন হয়নি সেই স্কুলের হেডমাস্টার ছিলাম আমি। কি লুকোচ্ছিস? না না না, আমি কিছু। ও, তাহলে এই ব্যাপার। কে পাঠিয়েছে? সিআইডি কে নিয়ে এসেছিস? আমাকে ঠকানোর মূল্য দিতে হবে তোকে। আর এইভাবে এইবার তুমি ওর কাছে পৌঁছেই গিয়েছিলে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকবারের মতো এইবারেও ও
ওর কপালে জেলের গরাদ লেখা ছিল না। কুখ্যাত অপরাধী বিক্রান্ত সরকারের হয়ে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। সে জানিয়েছে মক্রান্তের বিরুদ্ধে সমস্ত প্রমাণ দেবে আদালতে, যার ফলে আদালত হয়তো তার শাস্তির মেয়াদ কম করলেও করে দিতে পারে। এই অপরাধীদের ধরার জন্য আমরা দিনরাত এক করে ফেলি, নিজেদের জীবন বাজি রাখি। সেটা কি এই জন্যই যাতে আদালত তাদের আরেকবার অপরাধ করার সুযোগ দেয়? আদালতের দোষ দিও না অভিজিৎ। এমনিতেও মাখনের ব্যাপারে ওদের কাছে কোনো প্রমাণ ছিল না, আর আমাদের কাজ অপরাধীদের ধরা, ওদের শাস্তি ঠিক করা নয় বন্ধু। তো তোমার কি মনে হয়, একে ছেড়ে দেওয়াটা কি ঠিক হলো? এখন ঠিক তো নয়, কিন্তু আমরা কি করতে পারি? হ্যাঁ, করতে পারি দয়া, অনেক কিছু করতে পারি। অনেক বড় বড় অপরাধী আমি দেখেছি স্যার, কিন্তু এই বিক্রান্ত অন্যরকম ছিল। প্রত্যেকবারই ও কোনো না কোনোভাবে বেঁচে যেত। তো তো এইবারও যাতে বেঁচে যায় সেটা তুমি চাইছিলে না, না কি? আমি ঠিক বলছি তো? একদম ঠিক বুঝেছেন আপনি। এই জন্য আমি যখন জানতে পারি এই কেসের ইনচার্জ আমার পুরনো বন্ধু মুরলি, তো বিক্রান্তের সঙ্গে দেখা করতে চাই আমি। দেখো, শুধু মাত্র 10 মিনিটের জন্য। অভিজিৎ, তুমি ভালো করে জানো যে সেটা সম্ভব নয়। ইট ডাজন্ট ফিট ইনটু এনি কাইন্ড অফ প্রোটোকলস। আমি তোমাকে পারমিশন দিতে পারি না। পারমিশন? আরতির কথা মনে আছে? বিকম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ওকে কিভাবে কষ্ট দিয়ে মেরেছিল। ওকে কে পারমিশন দিয়েছিল এই কাজ করার? আরো 80 বছরের বৃদ্ধ মহিলা, যে চোখে দেখতে পেত না, তার হাত পা কেটে দিয়েছিল। একটা 8 বছরের বাচ্চাকেও। অভিজিৎ, আমি ওর পুরো কেস হিস্ট্রিটা জানি। তাহলে তুমি এটা খুব ভালো করে জানো যে কোনো জেলেও 15 থেকে 20 দিনের বেশি থাকে না। ভাই, আমার ওর সঙ্গে দেখা করাটা খুবই প্রয়োজন। একটা মেয়ে কিডন্যাপ হয়েছে আর সে 2 মাস ধরে নিখোঁজ। শুধু বিক্রান্তি জানে ও কোথায় আছে। ভাই, একটা মেয়ের জীবন নিয়ে প্রশ্ন ভেবে দেখো, শুধুমাত্র 10 মিনিট। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র 10 মিনিট। তো এইভাবে তুমি বিক্রান্তের গাড়ির কাছে পৌঁছলে, কিন্তু শুধু তো তোমার ওই মেয়েটার ব্যাপারেই জানার ছিল, তাই না? তাহলে এগুলো কি করে হলো? এটা সত্যি স্যার, আমি শুধু ওই মেয়েটার ব্যাপারে জানতে গিয়েছিলাম, কিন্তু তোকে 5 মিনিট দিচ্ছি, তুই ভালো করে ভেবেচিন্তে আমায় উত্তর দে। ওই আশা কোথায়? আশা? কোন আশা? কার আশা? আমি কোনো আশাকে চিনি না। সেই মেয়েটা যাকে তুই কিডন্যাপ করে রেখেছিস। ও সরি, ভুলে গেছিলাম। কোথায় রেখেছিস ওকে? জানিস অভিজিৎ, আগেও আমি একটা মেয়েকে কিডন্যাপ করেছিলাম, তারপর ভুলে গিয়েছিলাম। 2 মাস পরে মেয়েটার কথা আমার মনে পড়ে। তখন গিয়ে দেখি মেয়েটার লাশ চেয়ারের সঙ্গে বাঁধা রয়েছে, ওর লাশের ওপর মাছি ভনভন করছে। আর এবার আশারও সেই অবস্থাই হবে। এরকম কিচ্ছু হবে না। কোথায় আশা? হ্যাঁ, মনে পড়েছে। আমার পকেটে বের করে নে। ও মাই গড! ও গড! আমি তোমার মতো অফিসারের কাছ থেকে এইটা আশা করিনি। তোমার চোখের সামনে এটা হলো কি করে? কি করে? হাউ? ভুলটা মুরলির নয়, আমার। এর জন্য আমিই দায়ী। বাহ বাহ, কি এসপি সাহেব, আপনার তো নিশ্চয়ই খুব গর্ব হচ্ছে। ইতিহাসে প্রথমবার
প্রথমবার কোনো সিআইডি অফিসারের হাতে খুন হয়েছে, সেটাও একজন সরকারি সাক্ষীর। দেখুন, আপনার যা বলার আপনি আমাকে বলুন। অপরাধ আমি করেছি। তোমার সাথে নয়, আমি শুধু এসিপি প্রদ্যুমনের সঙ্গেই কথা বলবো। যদি সিআইডি নাক কাটা যায়, তার সমস্ত দায়িত্ব তোমার উপর বর্তাবে। তাই তোমার সাথেই কথা বলবো। এসব কিভাবে হলো? জানি না স্যার কি করে হলো। আমি তো স্যার শুধু ওকে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছিলাম। ওকে মারা স্যার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। বাহ! আচ্ছা 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 আচ্ছা, তুমি শুধু বন্দুক দেখাচ্ছিলে, হ্যাঁ? আর বন্দুক অটোমেটিক্যালি চলে গেল। তুমি সিআইডি অফিসার না কোনো শিক্ষানবিশ, আই মিন অ্যামেচার শুটার। আমি প্রথম প্রশ্ন, তুমি ওখানে গিয়েছিলে কেন? যখন আইন নিজের কাজ করছিল, তো তোমাকে কে বলেছিল ওর মধ্যে নাক গলাতে? জয়ন্তবাবু, প্লিজ আপনি একটু ভালোভাবে কথা বলুন। অভিজিৎ একজন সিআইডি অফিসার, কোনো রাস্তার গুন্ডা নয়। দেখো, অভিজিৎ আমার কাছে শুধুমাত্র এবং শুধুমাত্র একজন অপরাধী, অন্য অপরাধীর মতো। হ্যাঁ, এমনিতে কত টাকা নিয়েছো তুমি ওদের কাছ থেকে একে মারবার জন্য? যদি তুমি একজন উকিল না হতে, আর আমি যদি একজন সিআইডি অফিসার না হতাম, তাহলে এর উত্তর আমি তোমাকে অন্যভাবে দিতাম। ও রিয়েলি? দেখো দেখো দেখো, এসিপি প্রদ্যুমান, এর রোয়াবটা দেখেছো? খুন করে এসেছে, আর আমার মতো লয়ারকে, সিনিয়র লয়ারকে হুমকি দিচ্ছে। এমন চার্জ লাগাবো 7 জনম ধরে জেলে তুমি পচবে, ওখানেই তুমি পচে মরবে। আমি এটা মানছি যে আমি গুলি চালিয়েছিলাম, বিক্রান্তকে মেরে ফেলেছি, কিন্তু ওকে মারার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। খুন শুধু খুনই হয় অভিজিৎ, কারণ যাই থাক না কেন, ভুল না ঠিক কিচ্ছু যায় আসে না। আদালতে এগুলোর কোনো মূল্য নেই। এই প্রসিকিউটর জয়ন্ত মিডিয়ার লোক ছিঁড়ে খেয়ে ফেলবে তোমাকে, আমি নিশ্চিত। এই অপরাধের শাস্তি ভোগ করার জন্য আমি তৈরি স্যার, কিন্তু জয়ন্ত আর মিডিয়ার লোকেরা আমাকে যে অপবাদ দিচ্ছে যে আমি মাকরানদের সঙ্গে জড়িত আছি, এটা আমি কখনো সহ্য করতে পারবো না স্যার। অভিজিৎ, তাহলে তো তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সমস্ত প্রমাণ আর সাক্ষ্য অভিজিতের বিরুদ্ধে। তার মানে কোনো আশাই নেই স্যার? সেই রকমই দেখছি দয়া। অভিজিৎ নিজেই কনফেস করেছে যে ও গুলি চালিয়েছে। বিক্রান্তের মৃত্যু অভিজিতের গুলির কারণে হয়নি বস। তার মানে? মানেটা এই যে ওর গুলিটা লেগেছে ঠিক ফুসফুসের নিচে, আর যখন গুলিটা ফুসফুসের নিচে লাগে তখন মানুষের মৃত্যু হতে 20 থেকে 25 মিনিট লাগে। আর বিক্রান্তের মৃত্যু তৎক্ষণাৎ হয়ে যায়। এক্স্যাক্টলি, এই জন্যই আমি বলছি বিক্রান্তের মৃত্যু অভিজিতের গুলির কারণে হয়নি, এর কারণ অন্য কিছু। আর কি কারণ ঘটতে পারে? ওই গাড়িতে ড্রাইভার অভিজিৎ আর বিক্রান্ত ছাড়া আর কেউ ছিল না। একটাই গুলি চলেছে, সেটাও অভিজিতের বন্দুক থেকে। ওই সময় ভ্যানের ভেতরে কেউ ছিল না, কিন্তু ভ্যানের বাইরে তো কেউ থাকতে পারে। অভিজিৎ, ওই সময় গাড়ির বাইরে কেউ ছিল যখন গুলি চলে? না, অ্যাকচুয়ালি জানি না, কারণ আমি বিক্রান্তের দিকেই তো তাকিয়েছিলাম। অভিজিৎ, ঠিক করে মনে করে বলো, গুলি চলার আগে কি হয়েছিল? কিছু অদ্ভুত ঘটেছিল? কিছু গুলি চলার আগে
আমি বিক্রান্তের সঙ্গে কথা বলছিলাম আর হ্যাঁ হঠাৎ হঠাৎ ভ্যানে একটা ঝাঁকুনি লাগে, গাড়িটা নড়ে যায় আর বিক্রান্ত একটু নড়ে যায় আর আমিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর গুলি চলে যায়। এক মিনিট ঝাঁকুনি লেগেছিল? কিরকম ঝাঁকুনি? যেমন রাস্তায় গর্ত থাকলে ভ্যান যেরকম ঝাঁকুনি খায় সেরকমই। কিন্তু এখানকার রাস্তা তো সব ঠিকই আছে, অনেক দূর পর্যন্ত দেখছি কোনো স্পিড ব্রেকারও নেই, স্মুথ। এখানে গর্ত কি করে আসবে? হ্যাঁ স্যার, ধাক্কা লেগেছিল, আমার পুরো ভ্যানটা ডান দিকে ঘুরে গেছিল। স্টিয়ারিং নিজে থেকে ঘুরে গিয়েছিল? হ্যাঁ স্যার। এটা কি করে হতে পারে? স্যার সেটা তো আমিও জানি না কিভাবে হয়েছিল। ভ্যানটাকে সামলানোর আগেই শুনি পেছন থেকে গুলি চালানো হয়েছে। স্টিয়ারিং হুইল নিজে থেকে ঘুরে গিয়েছিল, গুলি আপনা আপনি চলেছিল, রাস্তায় কোনো গর্ত নেই, তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? পজ করো। ওই দেখো, ঘটনাটা ঘটে তখন এই কালো এসইউভি, এই কালো গাড়িটা ওই ভ্যানের পাশ দিয়ে পাস করেছে। মানে স্যার বিক্রান্তের খুনি হয়তো এই গাড়িতেই ছিল। হ্যাঁ, হতে পারে। স্যার, এই গাড়িটা কোথাও থামেনি, এটা সোজা বেরিয়ে গেছে আর দ্বিতীয় কোনো গুলির আওয়াজ পাওয়া যায়নি। আর একটা ব্যাপার লক্ষ্য করেছো তোমরা? 11:17 ওই কালো গাড়িটা ভ্যানকে ক্রস করে, আর এক্স্যাক্টলি 11:17 বিক্রান্তের ঘড়িটাও বন্ধ হয়ে যায়। হ্যাঁ স্যার, অভিজিতের ঘড়িও 11:17 বন্ধ হয়েছিল। হ্যাঁ, এই দুটো ঘড়ি একসাথে বন্ধ হওয়ার আর এই গাড়িটা ঠিক 11:17 পাস হওয়া, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন আপনি। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে ওই কালো রঙের এসইউভিতে, যেটা অভিজিৎকে নির্দোষ প্রমাণিত করতে পারে। স্যার, এখানে এই ফুটেজে তো গাড়ির নম্বর দেখা যাচ্ছে না। এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা টোল আছে স্যার, ওখানকার সিসিটিভি ফুটেজে হতে পারে এই গাড়ির নম্বর পাওয়া যেতে পারে। হ্যাঁ, যদি গাড়িটা টোলের কাছ দিয়ে না গিয়ে থাকে তাহলে এই আশেপাশেই কোথাও আছে, এই এলাকাতেই। স্যার, ওই দেখুন কালো রঙের গাড়ি। ও নো, ফ্রেডি সামনে গিয়ে চেক করো। স্যার, এটাই সেই কালো এসইউভি, জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে গাড়িতে এমন নিশ্চয়ই কিছু ছিল যেটা খুনিরা নষ্ট করতে চেয়েছে। স্যার, না তো নাম্বার প্লেট দেখা যাচ্ছে, না তো চেসি নাম্বার, সমস্ত প্রমাণই লোপাট করে দিয়েছে অপরাধী। ও, ফ্রেডি একটা কাজ করো, একটু আশেপাশে জিজ্ঞাসা করো, দেখো এরা কিছু দেখেছে কিনা। এই শোনো, এই যে গাড়িটা পুড়ে গেছে তার ব্যাপারে কিছু জানো? আগে না স্যার, হ্যাঁ, এই দেখুন সিটের নিচে এই ডিভাইসটা পড়েছিল। ইলেকট্রিক ডিভাইস? হ্যাঁ সালুকে বলো, ডিভাইস থেকে কিছু জানতে পারলে? হ্যাঁ বস, জানতে তো পেরেছি, কিন্তু এটা ভালো করে বোঝানোর জন্য আমাকে একটা ডেমো দিতে হবে।
ধরে নাও এটা বিক্রান্ত, আর আমি একে মারতে চাই, কিন্তু আমি এর কাছে যেতে পারবো না। তাহলে একে কিভাবে মারা যাবে? কিভাবে? ডক্টর শালুখে, আমরা যদি জানতাম আপনার কাছে কেন আসবো, প্লিজ তারপর বলুন। হ্যাঁ, বলছি। আপনি একটু পেছনে যাবেন প্লিজ। থ্যাংক ইউ। দেখলেন আপনি? বস, কাছে না গিয়ে একে এইভাবে মারা যায়। সি, এটা আপনি করলেন কিভাবে স্যার? পুরবী, যখন আমরা এই ডিভাইসটা সম্পর্কে জানতে পারলাম, আমরা বিক্রান্তের পুরনো মেডিকেল রিপোর্টস আনিয়েছিলাম জেল থেকে। এই স্ক্যান 2 মাসের পুরনো, আর এই স্ক্যানটা এটা আমরা কাল রাতে নিয়েছি ওর মৃত্যুর পর। আচ্ছা সালুখে, এই প্রথম স্ক্যানটাতে ছোট্ট একটা জিনিস আটকে আছে ওখানে ওর মাথায়। ওই জিনিসটাই 2 মাস পরে স্ক্যানে ওটা শিফট করেছে, সরে গেছে, পিছিয়ে গেছে। আর এই ছোট্ট জিনিসটা একটা শার্প নেল। মানে গুলির ছোট টুকরো। আর তারপরে এই শার্পনেল ওখান থেকে এখানে শিফট হয়ে গেছে, যার কারণে বিক্রান্তের সাবডিউরাল হেমিটোমা মানে ব্রেন ব্লিডিং এর কারণে মৃত্যু হয়েছে। কিন্তু এই শার্প নেল নিজের জায়গা থেকে নড়লো কি করে? ওই ডিভাইসটার জন্য, যেটা আমরা ওই উড়ে যাওয়া গাড়িটা থেকে পেয়েছি। তার মানে গুলির টুকরোকে নড়ানোর ডিভাইস এটা? শুধু গুলি নয় দয়া, তার সাথে এ অনেক কিছু করেছে। যেমন হচ্ছে বিক্রান্তের হাতের হাতকড়ি, পুলিশ ভ্যানের স্টিয়ারিং হুইল, দুজনের হাতের ঘড়ির কাঁটা, এমনকি অভিজিতের বন্দুকটাও। মানে যাবতীয় লোহার জিনিস, যতগুলো লোহার জিনিস ছিল সেগুলো নড়ে গেছে ওই ডিভাইসের কারণে। এক্স্যাক্টলি বস। আর লোহার সবচেয়ে বড় প্রেমিক হচ্ছে ম্যাগনেট, চুম্বক। বস, এই হচ্ছে সেই চুম্বক যার সাহায্যে একে মেরেছে। তার মানে ওই কালো ভ্যানেও একটা এরকম চুম্বকওয়ালা ডিভাইস ছিল, যার জন্য পুরো ভ্যানটাই ডান দিকে চলে গেছিল, আর অভিজিতের মেটালিক গান থেকে নিজে নিজেই গুলি চলে গেছিল। হ্যাঁ, আর বিক্রান্তের মাথায় যে লোহার টুকরোটা ছিল সেটা শিফট করে। স্যার, এত প্ল্যান করে তো সেই মারতে পারে যার শার্পনেলের ব্যাপারে আগে থেকেই জানা আছে, ওর কোনো কাছের লোক। মকরান্ত। মকরান্ত মানে অভিজিৎ স্যার নির্দোষ? নো, নট অ্যাট অল। এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। মাকরানদের বিরুদ্ধে যতক্ষণ আমরা সঠিক প্রমাণ পাচ্ছি, আইনের চোখে অভিজিৎই দোষী। মকরান্তের বিরুদ্ধে প্রমাণ তো সেই দেবে না যে বিক্রান্তের ব্যাপারে সবকিছু জানতো। না হলে মকরান্ত জানবে কি করে যে বিক্রান্ত কোন রাস্তা দিয়ে কোর্টে পৌঁছবে? আর বিক্রান্তের গোপন তথ্য শুধুমাত্র মুরলি আর ওর অন্যান্য সাথীদের কাছে ছিল। আপনারা এটা ভাবতেই বা পারেন কি করে স্যার, যে আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করব? যতটা সৎ আপনারা না, ততটাই সৎ আমরাও। বিক্রান্তকে কোন সেফ হাউসে কোথায় রাখা হয়েছিল এটা শুধু আপনারাই জানেন, আর কেউ না। এটাই সত্যি তো? হ্যাঁ স্যার, আমরাই শুধু জানতাম, এমনকি আমাদের বাড়ির লোকেরাও এটা জানতো না। তাহলে বাইরের লোককে কেন বলতে যাব? হয়তো টাকার জন্য কেউ একজন মকরান্তকে ইনফরমেশন দিয়েছিল। প্লিজ স্যার, আমরাও পুলিশের লোক, প্রাণের বাজি আমরাও লাগাই। আপনারা এইভাবে... 1 মিনিট। ইনফরমেশন কোথাও থেকে নিশ্চয়ই লিক হয়েছে। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমিও সেটাই ভাবছি। সেফ হাউসে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, কেউ চাইলেও বাইরে থেকে ভেতরে ঢুকতে পারবে না। কি বললেন আপনি? চাইলেও কোনো মানুষ ভেতরে ঢুকতে পারবে না? হ্যাঁ স্যার। মিথ্যে! বাইরের থেকে কেউ ভেতরে আসেনি। হ্যাঁ,
কে? আই এম সরি স্যার, অ্যাকচুয়ালি জয়ন্তবাবু কখনো কখনো আসতেন। হ্যাঁ, কখনো কখনো জয়ন্ত আসতো, হ্যাঁ স্যার, আর কখনো কখনো জয়ন্ত কি কারণে আসতো? কারণ জয়ন্তবাবু মাকরানকে যে কোনো উপায়ে জেলে পাঠাতে চাইছিলেন। আচ্ছা স্যার, এই জয়ন্ত ওই বিশ্বাসঘাতক নয় তো? ওর আর কিছুদিনের মধ্যে রিটায়ার হওয়ার কথা ছিল, শেষ কেস ছিল ওর। ভেবেছিল হয়তো রিটায়ার হওয়ার আগে বেশ কিছু টাকা কামিয়ে নেবে। স্যার হ্যাঁ, সত্যি জয়ন্ত এই কদিনে অনেক টাকা কামিয়েছে। এই কিছুদিন আগেই ও পুনেতে 10 কোটি টাকার একটা ফার্ম হাউস কিনেছে। হ্যাঁ স্যার, এই রইল সেই পার্টির ফটোগ্রাফ। এক মিনিট, মাই গড, দয়া, চিনতে পারছো একে? হ্যাঁ স্যার, এ তো যোগী, মকরান্তের খুব কাছের লোক। যোগী মকরান্তের আসল চেলা, জয়ন্তর পার্টিতে। তুমি এখানে কি করতে এসেছো? তুমি আমার বাড়িতে ঢুকলে কি করে? হ্যাঁ, আসামিদের তাদের গর্ত থেকে বের করার জন্য গর্তের মধ্যে তো ঢুকতেই হয় জয়ন্তবাবু। অপরাধী? সেটা আমি না তুমি? আমি কিন্তু এই ছবিটা, এ তো অন্য গল্প বলছে। নো, আই ডোন্ট নো। আমি এদের চিনি না। চিনেন না? হুম, অদ্ভুত ব্যাপার, খুব বাজে অভিনয় করছেন আপনি জয়ন্তবাবু। মাকরানদের টাকা এই ফার্ম হাউস কিনেছেন, এবারও চেলা যোগীকে চিনতে আপনি অস্বীকার করছেন। হোয়াট ননসেন্স! কে যোগী? কোন যোগী? আমি কোনো যোগী টোগীকে চিনি না। যদি নাই চেনেন তাহলে এই যোগী তোমার পার্টিতে কি করছিল? দেখো, আমার পার্টিতে 400 থেকে বেশি লোক এসেছিল। সবাইকে তো আর আমি চিনতে পারি না। আর রইল আমার ফার্ম হাউসের প্রশ্ন। ওটা আমার সারা জীবনের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার, বুঝলে? মাকরানদের কথা বলছো না তুমি? ওই দেখো, ওই সুটকেসে ওর সমস্ত প্রমাণ জোগাড় করেছি। বিক্রান্ত মারা যাবার আগে আমাকে সমস্ত প্রমাণ দিয়ে গেছিল। মাকরান্তকে তো আমি ফাঁসিতে ঝোলাবো, তার সাথে তোমাকেও। লাইট অফ হলো কেন? সুইচ তো অন, আলো চলে গেল কেন? জয়ন্তবাবু, কি হলো আপনার? কি হয়েছে? ওই 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 সুটকেসে ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে। ওটা ওটা তুই এখান থেকে নিয়ে। জয়ন্তবাবু, চমৎকার কাজ করেছো অভিজিৎ, চমৎকার কাজ করেছো। একে তো মিডিয়া তোমার পেছনে পড়ে আছে, এখন তো আবার লটারি লেগেছে। এখন সবাই বলবে কি জয়ন্তর খুনি অভিজিৎ। স্যার, কে কি বলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি তো জানেন যে আমি নিরপরাধী। কিন্তু তুমি ওখানে কেন গিয়েছিলে, ওই জয়ন্তর বাড়ি? ওখানকার সিসিটিভি ক্যামেরায় সব দেখা যাবে যে ওর মৃত্যুর সময় তুমি ওখানে ছিলে। আর শুধু এটাই নয়, এখন তো পুরো সিআইডি টিমের নামে বদনাম হয়েছে যে আমরা তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। দোষারোপ তো হবেই না প্রদ্যমান। জয়ন্ত মকরন্দের বিরুদ্ধে নতুন প্রমাণ পেশ করতে চলেছিল আদালতে, আর ঠিক একদিন আগেই ওর মৃত্যু হলো। হ্যাঁ, কিন্তু
ওই প্রমাণ অপরাধীরা তো পাইনি স্যার। আমি আমি নিয়ে এসেছি। জয়ন্তবাবু মারা যাওয়ার আগে এই সমস্ত প্রমাণ আমায় দিয়ে গেছেন। এই প্রমাণ, এই ফটোগ্রাফ, এই পেপারস, এই প্রমাণ যথেষ্ট নয় মকরান্তকে আদালতে শাস্তি দেওয়ার জন্য। যথেষ্ট নয় অভিজিৎ। তাহলে ওই পেন ড্রাইভ, ওই পেন ড্রাইভে তো কিছু প্রমাণ নিশ্চয়ই আছে। অভিজিৎ, এই পেন ড্রাইভ পাসওয়ার্ড চাইছে। জয়ন্ত মারা যাওয়ার আগে কি পাসওয়ার্ড বলেছিল? না স্যার, উনি কিছু বলার আগেই ওনার গুলি লাগে আর উনি মারা যান স্যার। হায় কপাল। হ্যালো, হ্যাঁ পুরবি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে স্যার। খোঁজ পাওয়া গেছে যে যোগীকে জয়ন্তবাবুর পার্টিতে কে নিয়ে গেছিল। কে নিয়ে গিয়েছিল? জয়ন্তবাবুর পিএ সোনালি। স্যার এইসব সোনালি, সোনালি। পুরবি, তুমি একটু ওপাশটা চেক করো। সোনালি, স্যার ভেতরে তো কেউ নেই। স্যার, স্যার উপরে কেউ নেই। তাহলে সোনালি গেল কোথায়? ভিডিও ওয়েলকাম, ওয়েলকাম অভিজিৎ। মকরন্দের আস্তানা তোমাকে স্বাগত জানাই। প্রমাণ? প্রমাণ এখানে বস। মকরন্দ, প্রমাণ তুমি পেয়ে গেছো। এবার তুমি মেয়েটাকে ছেড়ে দাও। ইয়েস, এমনিতেও ওই বলে না যে মরার আগে অন্তিম ইচ্ছা পূরণ করে দিতে হয়। ওকে নিয়ে এসো। চল। স্যার আপনি? তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। তুমি তুমি যাও এখান থেকে। কিন্তু স্যার আপনি? আমার চিন্তা করো না, তুমি যাও এখান থেকে, যাও। সোনাল, তুমিও? আমার বুদ্ধির তারিফ করছো তো? তোমাদের মতো সিআইডির লোকেদেরও আমি বোকা বানালাম।
আমি জানতাম ও এই পাসওয়ার্ডটাই রাখবে। মকরান্ত উইল ডাই। নাও স্টপ কনভারসেশন, স্টার্ট দ্য অপারেশন। মরার টাইম হয়ে গেছে। টাইম হয়ে গেছে না তো? ও ম্যাগনেট, তোমাদের কি মনে হয়েছিল চুম্বককে কাজে লাগাতে শুধু তোমরাই পারো? হ্যাঁ, এই ব্রিফ কেসে সেই রকমই চুম্বক রয়েছে যেরকম চুম্বক তোমরা ওই গাড়িতে লাগিয়েছিলে বিক্রান্তকে মারার জন্য। মকরান্ত, তোর খেলা এবার শেষ। টাকার জন্য নিজের বসকে ধোকা দিলে, হ্যাঁ? মর্নিং স্যার। কনগ্রাচুলেশনস অভিজিৎ, ফাইনালি তোমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মুছে গেল। আরও একবার আগের মতোই তুমি সিআইডি ডিউটিতে জয়েন করতে পারো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা আরজুকে বাঁচিয়ে নিয়েছি স্যার। মক্রান্তের সঙ্গীরা জানতো যে বিক্রান্তকে কোথায় বন্দি করে রেখেছে। কিন্তু স্যার, জয়ন্তবাবুর স্বপ্ন পূরণ হলো না, মকরান্তকে জেলে পাঠানোর। বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। যার শেষ ভালো তার সব ভালো। সামলাও নিজের সম্পত্তিটাকে।